সুপ্রভাত এডুকেশন অনলাইন অনুষ্ঠানে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। অবশ্যই এডুকেশন অনলাইন অনুষ্ঠান বিশেষ করে বলবো আমরা লাগাতার গত বছর থেকে টানা চালিয়ে যাচ্ছি অনুষ্ঠানটি। দেখো আজকে কোভিডের সেকেন্ড ওয়েভ আমরা দেখছি, কিন্তু তার বহু আগের থেকেই কিন্তু এই অনুষ্ঠান শুধু তোমাদের স্বার্থেই চালিয়ে যাচ্ছি আমরা, আমাদের কর্তৃপক্ষ চালিয়ে যাচ্ছেন যাতে তোমাদের কোনোরকমভাবে পড়তে বা বুঝতে অসুবিধা না হয়। তো আজকে ক্লাস 10-এর ইংলিশ বিষয় নিয়ে আমরা থাকছি এডুকেশন অনলাইন অনুষ্ঠানে। তোমরা যারা যারা ক্লাস 10-এর স্টুডেন্টস তারা কিন্তু অবশ্যই রেডি হয়ে যাও, তোমাদের কপিজ রেডি করো, অনুষ্ঠানটা ভালো করে দেখো। আমাদের সঙ্গে রয়েছেন স্যার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, স্যারকে অনেক অনেক স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আর রয়েছো তোমরা স্যারের সঙ্গে কথা বলতে, কোনো কোয়েশ্চেন করতে। আমাদের সরাসরি নাম্বার স্ক্রিনে দেখতে পাবে, যাবে একটু বাদেই, এখন যাচ্ছে দেখো। সরাসরি কথা বলতে ফোন করুন বলে 6292242339, 6292242340 এই দুটো ফোন নাম্বার। এই মুহূর্তে স্যারকে ফোন করতে স্টুডিওতে তোমরা ডেফিনেটলি ফোন করতে পারো। আমরা চলে যাবো একদম স্যারের কাছে আজকের ডিসকাশন নিয়ে। নমস্কার। যেটা প্রথমেই বলতে চাই, আমি চ্যানেল কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে চাই যে আপনারা এরকম স্টুডেন্টসদের সাথে এত সুন্দর একটা প্রোগ্রাম এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনে 1 বছরের ওপর ধরে চালিয়ে যাচ্ছেন। এটা সত্যি একটা ধন্যবাদ দেওয়ার মতোই বিষয়। অনেক জায়গায় অনেকভাবে হয়েছে হয়তো, কিন্তু আপনাদের চ্যানেল এই কন্টিনিউয়াসলি এটা দিয়ে যাচ্ছেন, যেখানে স্কুল কলেজ সব বন্ধ, ইন্টারেস্টেড স্টুডেন্টস তারা এই পড়ার সুযোগগুলো একটা পাচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা তো একটা ধন্যবাদ আপনাদের দিতেই হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি স্টুডেন্টসদের উদ্দেশ্যে এটা বলতে চাই, তোমরা পরীক্ষা দেখো এই প্যান্ডেমিক সিচুয়েশানে কি হবে না হবে এটা তোমাদের একটা টেনশন আছে, আমাদেরও টেনশন আছে, আমরাও তোমাদের নিয়ে ভাবি। তো টেনশনটা আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো পরীক্ষাটা একটা বিষয়, কিন্তু আসল জিনিস তো লেখাপড়া। লেখাপড়া মানে হচ্ছে তোমার জ্ঞানগম্যটাকে বাড়িয়ে নেওয়া। পরীক্ষা নেই, যা হোক এটা হয়তো আমার রেজাল্ট পেয়ে গেলাম, এটা ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে তোমার লেখাপড়ার জ্ঞানটা কতটা বাড়লো। ক্লাস 10 মানে ক্লাস 10-এর জ্ঞানটা তোমার আছে। তো তোমরা কেউ পড়াশুনোটার থেকে দূরে যেও না। স্কুল বন্ধ বলে যে পড়াশুনোর থেকে দূরে চলে যাবো, এটা যেও না। রেগুলার এটাকে পড়াশুনোর চর্চার মধ্যে থাকো। সামনের দিনে যে ক্লাসগুলো আসবে দেখবে কোনো অসুবিধে হবে না। নইলে এখন চর্চায় না থাকলে পাশ করে গেলে, কিন্তু সামনের ক্লাসে গেলে স্কুল কলেজ শুরু হলো, সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম এসে যাবে। হ্যাঁ, কাজেই আমরা বলছি যে মনে করো পরীক্ষা হবেই এবং পরীক্ষার প্রিপারেশন নিয়েই তুমি রেডি থাকো। হলো না কিছু যায় আসে না, কিন্তু তোমার প্রিপারেশনটা রইল। এই অবধিই বলছি, আর বেশি কথা বাড়াচ্ছি না, আমাদের সময় তো খুব অল্প। আমরা আমরা ঢুকছি সাবজেক্টে। আজকে আমরা মাধ্যমিক অ্যাপিয়ারিং যারা আছো ছাত্রছাত্রীরা, তারা অলমোস্ট সবটাই প্রায় করে ফেলেছো, কারণ ফেব্রুয়ারিতে পরীক্ষা হওয়ার কথা, সেটা জুনের দিকে আছে। তো মোটামুটি কমপ্লিট হয়ে অনেকটাই গেছে। তবুও একটু তোমরা এটাকে রিক্যাপিচুলেট করে নাও সমস্তটা। আর যারা 10-এ এসছো তারা কেউ হয়তো পড়ে ফেলেওছো অথবা পড়োনি। আমি একটা কবিতা এবারে পড়াচ্ছি, একটু ইম্পর্টেন্টই আছে এটা। সেটা হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি। এই কবিতাটা পড়তে হবে। এই কবিতাটা অ্যাপারেন্টলি দেখতে মনে হয় যেন কীরকম একটা, কিন্তু এটার একটা অন্তর্নিহিত অর্থ আছে, সেগুলোকে আমাদের বুঝতে হবে, খুব ভালো করে বুঝতে হবে। সেই থেকে আমি আর কথা বাড়াচ্ছি না, স্ট্রেইট আমি কবিতাটায় আসছি। আর কবিতাটায় আসার পর এরপরে তোমাদের প্রশ্ন থাকতে পারে, সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে যে গ্রামাটিক্যাল কিছু জায়গা থাকবে, যদি সময় পারমিট করে সেই জায়গাগুলো আমরা একটু হাইলাইট করে চলে যাব। ঠিক আছে, তাহলে লেটস স্টার্ট। লেসন 4, মাই ওন ট্রু ফ্যামিলি। টেড হিউজ. Ted Hughes, Edward James Ted Hughes, 1930 to 1998, was a noted English poet and had been the poet laureate of Great Britain from 1984 till his death. Edward James Ted Hughes, ইনি 1930 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1998-এ মারা যান। ইনি একজন বিখ্যাত ইংরেজ পোয়েট ছিলেন এবং তিনি ছিলেন পোয়েট লরিয়েট। ওয়ার্ডগুলো সবগুলো কিন্তু খেয়াল করবে। লরিয়েট সভাকবি, ঠিক আছে। পোয়েট লরিয়েট ছিলেন গ্রেট ব্রিটেনের, তার মৃত্যু অবধি, কবে থেকে 1984 থেকে টিল হিজ ডেথ। His famous works include Birthday Letters, The Hawk in the Rain and Tales from Ovid.
এইগুলো তার উল্লেখযোগ্য সব লেখনী। The poem describes the magical experience of a young boy in an oak wood and indicates that human beings and trees should thrive as a single family. ব্যাপারটা হচ্ছে এটা টোটালটাই আবার ওন ট্রু ফ্যামিলি। আমরা সবাই জানি যে গাছ ছাড়া জীবন অসম্ভব, তো তার উপর দিয়ে দাঁড়িয়ে লেখা। সেইখানে তিনি এইটা লিখছেন যে একটা ইয়াং বয়, সে তার একটা ওকুডে ঢুকে পড়েছিলেন, ঢুকে পড়ে একটা স্ট্যাক খোঁজ করছিল, করতে করতে সে একটা ড্রিমের মধ্যে চলে যায়, ড্রিমিং স্টেট অফ মাইন্ড এরকম একটা যায়। সেই জায়গায় গিয়ে তার একটা রিয়ালাইজেশন, তার একটা এক্সপেরিয়েন্স হয়। সেই এক্সপিরিয়েন্সটাকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে, নির্দেশ করা হচ্ছে। কি এক্সপিরিয়েন্সটা? কি? দ্যাট হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ অ্যাজ এ সিঙ্গল ফ্যামিলি। গাছ এবং মানুষজন তারা প্রতিষ্ঠা লাভ করবে, তারা বেড়ে উঠবে, তারা জীবন ধারণ করবে একটা সিঙ্গেল ফ্যামিলি হিসাবে। It focuses strongly on the need to protect our natural environment for the welfare of mankind. এটা যেটা দেখা যায় যে আমাদের যে স্বাভাবিক পরিবেশটা রয়েছে, সেই পরিবেশের জন্য আমাদের রক্ষা করতে হবে গাছেদের। এটা স্ট্রংলি এটা প্রয়োজন করে যে আমাদের প্রোটেক্ট করতে হবে, রক্ষা করতে হবে আমাদের ন্যাচারাল এনভায়রনমেন্টকে, আমাদের মানব কল্যাণের জন্য। ওয়েলফেয়ার মানে কল্যাণ। তাহলে এখানে প্রত্যেকটি ওয়ার্ড তোমরা একটু নোট করে নাও। লাউরিয়েট মানে হচ্ছে সভাকবি, এটা বলেছিলাম, রাজকবি। আমরা বলেছিলাম যে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, তোমরা জানো। থ্রাইভ মানে হচ্ছে অনেক কিছু মানে হতে পারে, সমৃদ্ধ হওয়া, প্রতিষ্ঠা লাভ করা, বেড়ে ওঠা, একসাথে জীবন ধারণ করা, এই স্টাইলগুলো। ফোকাস করা মানে তোমার জায়গাটাকে পয়েন্টিং করা। প্রোটেক্ট মানে রক্ষা করা। এ ন্যাচারাল স্বাভাবিক, এনভায়রনমেন্ট পরিবেশ। এনভায়রনমেন্ট স্পেলিংটা কিন্তু খেয়াল করবে, এনভিরনমেন্ট স্পেলিংগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, উচ্চারণ হবে এনভায়রনমেন্ট। ওয়েলফেয়ার মঙ্গলদায়ক। ঠিক আছে, তাহলে ওয়ার্ডগুলো তোমরা মাথায় রাখছো। আসলে আমি এই প্রসঙ্গে একটু বলে রাখি, তোমাদের যে টেক্সট বই আছে, টেক্সট বইটা কিন্তু থরলি যেতে হবে। তুমি ইংরেজি শিখতে এসছো, তোমার দুটো পার্ট খুব খেয়াল রাখতে হবে। এক, বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ ইউ মাস্ট নো ইটস গ্রামার। তাহলে গ্রামার পার্টটা তোমার শিখতে হবে। গ্রামার আমরা কেন পড়বো? হাউ টু রিড অ্যান্ড রাইট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হোল থিং। তা এইটা করতে গেলে তোমার গ্রামার চাই। আর টেক্সট বই পড়বো হচ্ছে গ্রামারের অ্যাপ্লিকেশনসগুলো কিভাবে হচ্ছে টেক্সটে, এই জিনিসটি ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, প্রত্যেকটি জিনিস কিভাবে অ্যাপ্লাইড হচ্ছে, সঙ্গে ভোকাবুলারি। আমি গ্রামার জানি কিন্তু ওয়ার্ড জানি না, লাভ কি? কোনো লাভ নেই। কাজেই আমি বারবার বলবো, যে কোনো টেক্সট, যে কোনো ক্লাসের বারবার ধরে পড়বে, লাইনগুলো যেন নিজের মধ্যে ঢুকে যায় এরমভাবে পড়বে। লেটস স্টার্ট ওয়ান্স এগেন। ব্যাপারটা বুঝতে হবে, কবিতাটা কিন্তু একটু ভালো করে বোঝার। এটা কিন্তু একটা, এই যে আই বলে বলা হচ্ছে, এটা কিন্তু পোয়েট একটা ইয়াং বয়ের এক্সপিরিয়েন্সকে হাইলাইট করছেন। ঠিক আছে, তা আই মানে এখানে তুমি ধরে নিতে পারো সেই ইয়াং বয়টি। ওয়ান্স আই ক্রেট ইন অ্যান ওক উড, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, অল লভলি স্টিক অ্যান্ড র্যাগ। একবার আমি চুপি সারে, ক্রিপ কথাটা, ক্রিপের পাস্ট হচ্ছে ক্রেপ্ট। ক্রিপ মানে হামাগুড়ি দেওয়া, ক্রিপ মানে চুপি সারে ঢোকা। তা এখানে ওই চুপি সারে ঢোকা কথাটি প্রয়োগ হবে। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। আমি একটা ওক উডের, ওক জঙ্গলে আমি ঢুকে পড়েছিলাম চুপি সারে। আমি খোঁজ করছিলাম একটা স্ট্যাগ, মিন্স মেল ডিয়ার। মেল ডিয়ার, তোমাদের এটা খেয়াল রাখবে, তোমার এমসিকিউতে অনেক সময় দেওয়া হয় যে দ্য বয় অথবা দ্য পোয়েট, যেভাবেই আসুক প্রশ্ন, ওয়াজ লুকিং ফর এ হাইন্ড বলে দেওয়া হলো। এবার তোমার স্টক অফ ওয়ার্ডসের প্রশ্ন আসছে, হাইন্ড মানে ফিমেল ডিয়ার। তাহলে বুঝতে পারছো তো, এটা ফলস হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, একসাথে দুটো জিনিস তোমার টেস্টিং হয়ে গেল এখানে।
তুমি জেন্ডারটি জানো কিনা, আর তুমি এমসিকিউটা বইটা পড়া আছে কিনা, ওটা তো স্বাভাবিক। কিন্তু একসাথে দুটো টেস্টিং সেরে ফেলা হলো যে পোয়েট ওয়াজ বা দ্য ইয়ং বয় ওয়াজ লুকিং ফর আ হাইন্ড, ট্রু অর ফলস। তাহলে তোমার যদি জেন্ডারের উপরে কন্ট্রোল না থাকে তাহলে কিন্তু এটা অসুবিধে হয়ে যাবে, ঠিক আছে? তো once I crept in an oak wood, I was looking for a stag. I met an old woman there, all knobbly stick and rag. Knobbly stick, স্টিকটা কিরকম? স্টিকটা হচ্ছে নড়বড়ে গাঁটালা এরকম স্টিক, আর র্যাগ মানে হচ্ছে ছেঁড়া কাপড়। এখানে এটা তো গেল আক্ষরিক অর্থ। কবিতাটায় এই ওল্ড ওম্যান, এটাকে আমরা নেচার মাদার হিসেবে ভাবতে পারি। নেচার মাদারের অবস্থাটা কি? তিনি বিবর্ণ হয়ে গেছেন, ঠিক আছে? তার নড়বড়ে অবস্থা। কেন অবস্থা? এটা পরে আসছে। তার নড়বড়ে অবস্থা হচ্ছে কারণ ডিফরেস্টেশন চলছে, সেই জন্য মাদার নেচারের অবস্থা এরকম হতদরিদ্রর মতন অবস্থা হয়ে যাচ্ছেন। She said, I have your secret here inside my little bag. Then she began to cackle and I began to quack. কি হলো? তিনি বললেন, তোমার সিক্রেটটা, তোমার গোপনীয়তা, সিক্রেট মানে গোপনীয়তা, আমার এই ছোট্ট ব্যাগটার মধ্যে আছে। বলেই she began to cackle. ক্যাকেল মানে খ্যাক খ্যাক করে হাসা অথবা অট্টহাস্য দিয়ে খ্যাক খ্যাক করে হাসা। হ্যাঁ, তার এই হাসির অবস্থাটা দেখে আমি ভয় পেয়ে গেলাম, আমি কাঁপতে শুরু করলাম। কোয়েক মানে কাঁপা, আর্থ কোয়েক ওয়ার্ডটা পরিচিত, এর মিলিয়ে মিলিয়ে বুঝতে হবে। কাঁপা। She opened up her little bag and I came twice awake. সে এবার তার ছোট্ট ওই ব্যাগটাকে খুলল আর আমি দ্বিগুণভাবে জাগরিত হলাম। Surrounded by a staring tribe and me tied to a stake. আমি যেন ঘিরে রয়েছি কতগুলো জনগোষ্ঠী দ্বারা, এবং তারা আমায় একটা পোস্টের সাথে, একটা পোলের সাথে আমায় বেঁধে রেখেছে। আক্ষরিক অর্থগুলো করি। সে বিগান টু ক্যাকেল, ক্যাকেল মানে বললাম, টুয়াইস মানে দুবার, দুবার তোমরা দেখে থাকবে ওয়ান্স, টুয়াইস, থ্রাইস এই কথাগুলো বলা হয়, একবার, দুবার, তিনবার। তো যাই হোক, এই টুয়াইস মানে দুবার, দ্বিগুণভাবে আমি তোমার জাগরিত হলাম। সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব, সারাউন্ডেড আমায় ঘিরে রয়েছে, হ্যাঁ আমি ঘেরা অবস্থায় রয়েছি, এক দৃষ্টে তাকিয়ে থাকা, স্টিয়ারিং এক দৃষ্টে তাকিয়ে থাকা, তোমার ট্রাইব, ট্রাইব মানে জনগোষ্ঠী। হ্যাঁ, তো জনগোষ্ঠী, জনজাতি এরকম তারা আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে এবং আমায় একটা পোস্টের সাথে বেঁধে রাখা হয়েছে। দে সেড, দে বলতে কারা? ওই জনগোষ্ঠী। একটু এখানে খেয়াল করতে হবে, জনগোষ্ঠী বলতে এটা তো একটা ড্রিমিং স্টেট, তো একটা তোমার স্বপ্নের আবেশে রয়েছেন। জনগোষ্ঠী বলতে তার মনে হচ্ছে ওক গাছগুলো যেন একটা গোষ্ঠী, একই জাতীয়, সেই ওক গাছেরাই যেন তাকে বেঁধে রেখেছে, এরম টাইপের ব্যাপার। তার দিকে বেঁধে রাখা হয়েছে তাকে, এবং তাকে বলছে দে সেড। আচ্ছা স্যার, একটুখানি ইন্টারাপ্ট করে আমাদের কোনো বন্ধু এসেছে, একটু দেখে নেব। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাম, আমার একটা প্রশ্ন আসছে যে স্যারকে একটু বলে দিতে বলবেন উত্তরটা কেমন হবে। এক মিনিট, একটু তোমার নাম আর জায়গাটা বলো। হ্যাঁ, আমার নাম হচ্ছে সুদীপ কোটাল, জেলা হুগলি। আচ্ছা, কি প্রশ্ন করলে আরেকবার বলো। হোয়াট ডিড দ্য ওল্ড ওম্যান সে অ্যাবাউট দ্য ব্যাগ? হোয়াট? What did the woman old woman say about the bag? Bag. হ্যাঁ। She said, the old woman said that she had the poet's secret in her bag. The old woman said that she had the poet's secret in her little bag.
তুমি শুনলে সুদীপ্ত, তুমি শুনতে থাকো, এই আনসারটা তুমি আরেকবারও দেখে নিতে পারবে ইউটিউবে যখন আবার তুমি এটা আপলোড হয়ে যাবে। এনিওয়ে আমরা আবার শুরু যেখানে ছিলাম সেখান থেকে আবার স্টার্ট করছি। চলুন স্যার। আচ্ছা, এইখানে সিক্রেটটা বলতে তুমি আরেকবারও শুনে রাখো, এটা দ্য ইয়াং বয়েজ সিক্রেট হতে বলতে পারো, কেন পোয়েট লিখছেন একজন ইয়ং বয়ের হিসেবে। আচ্ছা, দে সেড উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি। উই আর চপ ডাউন, উই আর টর্ন আপ, ইউ ডোন্ট ব্লিঙ্ক অ্যান আই। Unless you make a promise now you are going to die. বোঝা যাচ্ছে? বলছে যে আমরা হচ্ছি ওক গাছ। তাহলে বোঝা গেল ওই যে ট্রাইব বলেছিলাম, ট্রাইবটা হচ্ছে ওক ট্রিজ। ওক ট্রিজ বলছে যে আমরা তোমার ওক গাছ, তোমার নিজের ফ্যামিলির লোক। ফ্যামিলির লোক বলতে আমরা কি বুঝি? আমরা ফ্যামিলির লোক বলতে বুঝি যে আমরা একে অপরের জন্য থাকি পরিবারে। সেই জিনিসটি এরা বলছে যে আমরা তো তোমার পরিবারের লোক, তোমার নিজের পরিবারের লোক। আমাদের কেটে ফেলা হয়, আমাদের চিড়ে ফেলা হয়। উই আর চপড ডাউন। চপ মানে কেটে ফেলা, আর টর্ন মানে টিয়ার টোর টর্ন, চিড়ে ফেলা হয়। হ্যাঁ, উই আর টর্ন আপ। এখানে ভয়েস চেঞ্জগুলো খেয়াল রাখবে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। তুমি চোখের পলক ফেলেও দেখাও না, মানে আমরা বলি না চোখ ঘুরেও তাকাও না, ঘুরেও তাকাও না, সেইটা হচ্ছে ইউ ডোন্ট ব্লিঙ্ক অ্যান আই আনলেস ইউ মেক এ প্রমিস নাও। যতক্ষণ না তুমি একটা প্রমিস করছো, যদি না তুমি প্রমিস করছো নাও ইউ আর গোয়িং টু ডাই, এক্ষুনি তুমি মরতে চলেছো। বোঝা গেল? তাহলে এইটা বলা হচ্ছে আমরা তোমার নিজের পরিবারের লোক। তোমরা যদি এক্ষুনি এই জায়গাটা না দেখো, মানে আমাদের কেটে ফেলা হয়, আমাদের চিড়ে ফেলা হয়, কিন্তু তুমি চোখের পলক দিয়ে দেখো না, যদি না তুমি এই প্রতিজ্ঞাটা এখন করো, তাহলে তুমি মরতেই চলেছ। Whenever, কি প্রমিস? Whenever you see an oak tree failed, swear now you will plant too. Unless you swear, the black oak bark will wrinkle over you and root you among the oaks where you were born but never grew. খুব ইম্পর্টেন্ট জায়গা, ভালো করে শোনো। বলছে কি বলবে, কি প্রমিস করবে? Whenever, যখনই you see an oak tree failed, যখনই একটা ওক গাছকে ভূপতিত করা হচ্ছে, কেটে ফেলা হচ্ছে, সুয়ার নাও, সুয়ার মানে প্রতিজ্ঞা করো, এক্ষুনি প্রতিজ্ঞা করো, ইউ উইল প্ল্যান্ট টু, তুমি দুটো গাছ পুঁতবে। দেখো প্ল্যান্ট কথাটা তোমার ভার্ব ইউজ করা হয়েছে। প্ল্যান্ট মানে তোমরা জেনে এসছো চারা গাছ। দেখো প্ল্যান্ট মানে এখানে হচ্ছে ভার্ব ইউজ করা হয়েছে, প্ল্যান্ট মানে পোতা। তুমি পুঁতবে দুটো, যতক্ষণ না, যদি না তুমি এই প্রতিজ্ঞা করো, ইউ সোয়ার, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, ওই কালো ওক গাছের ছাল তোমায় চেপটে মেরে তোমাকে চেপটে দেবে। অ্যান্ড রুট ইউ, রুট মানে তোমরা জানো হচ্ছে মূল, এখানে রুট হচ্ছে ভার্ব। রুট মানে হচ্ছে পুঁতে ফেলা, পুঁতে ফেলবে তোমায় অ্যামং দ্য ওকস, এই যে ওক গাছগুলো দেখছো তাদের মধ্যেই তোমায় পুঁতে ফেলবে। হোয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রেও, যেখানে তুমি জন্মেছিলে হয়তো কিন্তু কোনোদিন বড় হওনি। খুব ইম্পর্টেন্ট। গেল আক্ষরিক অর্থ। এবার আমরা অন্তর্নিহিত অর্থে আসি। যদি তুমি দেখে ফেলো যে কোনো একটা ওক গাছকে ফেলে দেওয়া হয়েছে, তাহলে তোমায় প্রতিজ্ঞা করতে হবে দুটো পুঁতবে। যদি না পোতো তাহলে কি হবে? দিনের পর দিন এরকম ওক গাছ কেটে 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 ল্যান্ডটা ব্যারেন হয়ে যাবে, একদম অনুর্বর হবে, ব্যারেন। যেখানে ব্ল্যাক ওক বার্ক মানে ওক গাছগুলো তো পড়ে থাকবে, ওক গাছগুলো পড়ে থাকবে, তার বার্কগুলো তো কালো কালশিটে হয়ে যাবে, মরা ওক গাছগুলো, তা গাছ নেই। তাহলে তোমার কি অবস্থা হবে? তোমার অবস্থা হবে হচ্ছে তুমিও চেপটে মরবে আর কি, মানে তুমি অক্সিজেন পাচ্ছ না, তুমি গাছের অভাবে তুমি মরবে। তা এই যে ব্যাপারটা, ব্ল্যাক ওক বার্ক তোমায়
স্কুইজ করে দেবে, রিঙ্কল করে দেবে। এই যে ব্যাপারটা, এর আক্ষরিক অর্থ হচ্ছে এরকম যে তুমি নিজেই, গাছ মরে গেল মানে তুমিও মরে গেলে ইনডাইরেক্টলি, যেন গাছগুলোই তোমায় মেরে ফেলে দিল, তোমাকে চেপটে ফেললো, জালে জড়িয়ে ফেললো এবং তোমায় পুঁতে ফেলবে সেখানে। মানে পুঁতে ফেলবে মানে আমরা সবাই প্রকৃতির কোলে জন্ম নিয়েছি, হ্যাঁ, আমরা জন্মেছি প্রকৃতিতে। তা সেই প্রকৃতির মধ্যেই তোমায় পুঁতে ফেলা হবে, সে যে প্রকৃতিতে তুমি হয়তো জন্মেছিলে কিন্তু বড় হওনি কোনোদিন। তার মানে বড় হলে লোকের তো চেতনা আসে, সেই চেতনাটা তোমার আসেনি। একটা গাছ যে তোমার কাছে কত ইম্পর্টেন্ট, তোমার নিজের লোক, সেই চেতনাই তোমার আসেনি। তুমি কখনোই বড় হওনি, ইউ নেভার গ্রেও। বোঝাতে পারলাম আশা করি জায়গাটা। আচ্ছা, আবার আসবো। আমাদের একজন কোনো স্টুডেন্ট আছে। হ্যালো। হ্যাঁ, বলছি যে আচ্ছা, নাম আর জায়গাটা আগে বলতে হবে। ভাস্কর মুখার্জি, বীরভূম ডিস্ট্রিক্ট। কি বললেন? ভাস্কর মুখার্জি, বীরভূম ডিস্ট্রিক্ট। হ্যাঁ, এবার প্রশ্নে যাব। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে দেন আই ক্যান টুয়াইস আ উইক, এই টুয়াইস আ উইকটা যদি কাইন্ডলি একটু এক্সপ্লেইন করা হয় যে ফার্স্ট টাইম কখন ওয়েক আপ হয়েছে এবং দেন সেকেন্ড টাইম কখন ওয়েক আপ হয়েছে, এখানে টুয়াইস কথাটা ব্যবহার করা হয়েছে, এই জায়গাটা একটু জানতে চাইছি কাইন্ডলি। আরেকবার রিপিট করা যাবে ভাস্কর? আই কেম টুয়াইস আ উইক কথাটা আছে। আচ্ছা, আই কেম টুয়াইস। টুয়াইস আ উইক তার মানে নিশ্চয়ই আরেকবার জেগেছিল, তবেই তো টুয়াইস, দ্বিতীয়বার ওয়েক আপ হচ্ছে। তো সেই প্রথমবার ওয়েক আপটা কখন এবং দ্বিতীয়বার ওয়েক আপটা কখন, সেটা কাইন্ডলি একটু এক্সপ্লেইন করলে বড় উপকৃত হয়। আচ্ছা, ভাস্কর, শুনতে হবে। আই কেম টুয়াইস আওয়ে, উনি বলছেন যে, মানে আমি বুঝতে পারলাম না স্টুডেন্টে কেউ, যাই হোক, দুবার, মানে একবার তো আসা হয়েছিল, তারপরেই দুবারের প্রশ্ন আসছে। সেই একবার প্রথমবারের জায়গাটা যদি একটু বলা হয়, এমন কি কোনো মেনশন রয়েছে? আচ্ছা, এরম কোনো মেনশন করা নেই। টুয়াইস অ্যাওয়েক মানে দ্বিগুণভাবে জাগরিত। জাগরণ মানে আমরা মনুষ্যকুল, একটা তো আমরা তো অ্যাওয়েক তো থাকি, অ্যাওয়েকেনিং একটা স্টেট তো থাকেই, একটা সব ব্যাপারে একটু একটু জ্ঞান তো থাকেই, এক ধরনের চিন্তা ভাবনা থাকে, সেইটা হচ্ছে আমার একটা রয়েছে। এইবার টুয়াইস মানে দ্বিগুণভাবে জাগরিত হওয়া, মানে ব্যাপারটা হচ্ছে আমি যতটা জানতাম তার থেকে আরও অনেক অনেক বেশি। এখানে টুয়াইস মানে দ্বিগুণ নয়, যে আমার এক ছিল দুই হলো এরকম নয়। ঠিক যেমন দুটো ভাত দে মানে আমি গুনে গুনে দুটো ভাত তো দিই না, অল্প ভাত। এখানে টুয়াইস এক মানে সেই হচ্ছে আমার জ্ঞানটা যতটা ছিল তার থেকে অনেকটা বেড়ে গেল। ওয়ান্স বলে কিছু নেই। ওয়ান্স বলতে আমরা নর্মালি যে জিনিসটা ওই ইয়াং বয় জানতো এতদিন, যতটুকু জানতো সেইটা দ্বিগুণভাবে বেড়ে গেল। কিছু প্রতীকী শব্দ ব্যবহার করা হয় ইংলিশে, যেগুলো আমরা জানি। তার মধ্যে অন্যতম এই ধরনের কবিতা যখন তোমরা পড়বে, তখন কিন্তু যেটা স্যার বলছেন, এই ধরনের কবিতাই কিন্তু তার উদ্দেশ্য, মানে উল্লেখটা করা হয় এই ধরনের কবিতাতে উদাহরণস্বরূপ। টুয়াইস বা ওয়ান্স, যেটা স্যার বলছেন। আরেকটি কথা বলি, খুব ভালো লাগলো স্যার ওক গাছের সঙ্গে যে অন্তর্নিহিত কবিতাটার অর্থগুলো বলছেন, অক্সিজেনের কথা বলেছেন। তোমরা বর্তমান যুগে, স্যারও আমার সঙ্গে একমত হয়, বর্তমান যুগের সঙ্গে তুমি মিলিয়ে দেখতে পারো এখন আমাদের অক্সিজেন লেভেল কত কমে গেছে, কারণ আমরা ন্যাচারাল অক্সিজেন পাচ্ছি না, বিকজ গাছ কাটা হচ্ছে। অনেকটাই কিন্তু তার সঙ্গে সিমিলারিটিস দিয়ে, কারণ আমরা অনেক সময় দেখি স্যার বর্তমান যুগ অনুসারে কোয়েশ্চেন আসে বা সিমিলারিটি দিয়ে বলতে বলে, তখন কিন্তু স্টুডেন্টসদের ক্ষেত্রে অনেকটা প্রয়োজন হয়ে পড়ে। আসলে আমরা পড়াশোনাটা তো করি এই জন্য, একদম, যে আমাদের বইয়ের পাতা পড়লাম, বাবা করে কতগুলো মুখস্থ করলাম, আউড়ে এলাম, তা তো নয়। আমাদের দৈনন্দিন জীবন, আজকেই দেখি না প্যান্ডেমিক সিচুয়েশনে অক্সিজেনের কি হাহাকার, তাহলে অক্সিজেনটা কতটা ইম্পর্টেন্ট ফর আস, এটা তো বোঝাই দরকার। এন্ড আমরা ন্যাচারালি পেতে পারি ফ্রম ট্রিজ, গাছগুলো থেকে আমরা এটা পেতে পারি। তাই এই যে ডিফরেস্টেশন হয়ে রয়েছে এতভাবে, তাও একটা কারণ তো, যে অক্সিজেনের স্কেরসিটি হয়ে যাচ্ছে সর্বত্র, লেভেল নেমে যাচ্ছে সব জায়গায়। সেইটা আমাদের এই পড়ার মধ্যে দিয়েও আমরা একদম, আমি এই জন্য বললাম যে এই স্যার যেটা পড়াচ্ছেন, এটা তোমরা বাস্তবিক সময়ের সঙ্গে যদি ট্যালি করো, তাহলে দেখবে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং ইনফ্যাক্ট যদি তোমাদের কোয়েশ্চেনও আসে, কারণ এখন ভীষণ কোয়েশ্চেন তোমাদের ব্যাখ্যা করতে বলে, সেখানে এক্সপ্লেন ইট বলে, তখন তোমরা এক্সপ্লেন করতে পারবে। আচ্ছা, আমরা আবার ফিরে যাবো স্যার যে আলোচনায় ছিলাম। হ্যাঁ, তাহলে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ছিল, বুঝতেই পারছো যে ওক ট্রিজগুলো বলছে যে জায়গাটা, যে তোমায় প্রতিজ্ঞা করতে হচ্ছে, নইলে ব্ল্যাক ওক বার্ক যারা মানে কেটে ফেলেছো, তা গাছগুলোর বার্কগুলো সব ব্ল্যাক হয়েছে, তারা তোমায় জালে জড়িয়ে মারবে। তার মানে হচ্ছে তুমি অক্সিজেন পাবে না,
অক্সিজেনের অভাবেই তুমি মরবে এবং তোমার পুঁতে ফেলবে মানে এই তো ব্যাপারই তাই, এটাকে আক্ষরিক অর্থে পুঁতে ফেলবে মানে আমরা যদি ধরেও নিই মৃত্যু হয়ে যাওয়া, সেইটাকেই যদি ধরি বারিড হয়ে যাওয়া, এরকম যদি ভাবি সেটাও ভেবে নিতে পারি। তোমায় পুঁতে ফেলা হবে তুমি যেখানে তুমি বড় হয়েছো, জন্মেছো মানে মাদারের ল্যাপে তুমি জন্মেছো এবং সেইখানে তুমি কোনোদিন বড় হওনি মানে তোমার চেতনা জাগেনি। নেক্সট হচ্ছে খুব ইম্পর্টেন্ট, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউজ মিনস ব্রাঞ্চেস অফ ট্রিজ। তা বিনিথ দ্য বাউজ দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি when I came out of the orchid back to human company, my work was the work of a human child, but my heart was a tree. কত ইম্পর্টেন্ট, কত সুন্দর। কি বলছে? আমি তো হরিণ ধরতে ঢুকেছিলাম, স্ট্যাগ ধরতে ঢুকেছিলাম, ঢুকতে গিয়ে ওক গাছ দেখতে 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 আমি একটা ড্রিমিং স্টেটে চলে যাই। হতে গিয়ে আমার এইসব মনে হয়েছে এতক্ষণ ধরে যা যা মনে হলো। তা এই জিনিসগুলো আমার উপলব্ধিতে এলো, এই টুয়াইস অ্যাওয়েক, এই আমার জাগরণটা এলো যে আমার সমস্তটা মনের ভেতর থেকে দেখতে পেলাম যে গাছই আমাদের সব, সত্যি ট্রু ফ্যামিলি। তা সেটাই বলছে এইটাই আমার ড্রিম, যেটা আমার এই চেঞ্জ এনে দিল, অল্টার্ড চেঞ্জ, আমাকে চেঞ্জ করিয়ে দিল, আমার চিন্তা ভাবনা এটাকে পুরোটাই পাল্টে দিল। গাছ বলল যে আমি তোমার পরিবারের লোক, হ্যাঁ আমি বিশ্বাস করতে শুরু করেছি আমার একান্তই পরিবারের, একান্তভাবেই আমার পরিবারের লোক এরা। তো সেই চেঞ্জিং মনের যে অবস্থাটা, স্টেট অফ মাইন্ড যেটা, সেইটা আবার হয়েছে, একটা চেঞ্জ হয়েছে, অল্টার্ড হয়েছে। কখন? when I came out of the orchid, যখন আমি এবার ওকুট থেকে বেরিয়ে চলে এলাম ব্যাক টু হিউম্যান কোম্পানি। আমি তো জঙ্গলে ঢুকেছিলাম একা একা, বেরিয়ে এসে যখন আমি আমার লোকালয়ে আবার এলাম, হিউম্যান কোম্পানিতে আমি এলাম, কোম্পানি মানে সঙ্গ। মাই ওয়ার্ক ওয়াজ দ্য ওয়ার্ক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটাটা ছিল একটা মানব শিশুর মতন, মানে দুলে দুলে থপ থপ করে মানব শিশু যেমন হাঁটে। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, মানে আমার বডি ফ্রেমটা ছিল হিউম্যান, কিন্তু মনটা হয়ে গেল গাছের মতন। এটা গেল আক্ষরিক অর্থ। এবার ব্যাখ্যা হচ্ছে আমি যখন এই উপলব্ধি নিয়ে ওকুট থেকে বেরিয়ে এলাম, তখন আমার হাঁটছি আর ভাবছি তো যে এতক্ষণ ধরে যেটা আমি ভাবলাম, যেটা ড্রিমিং হলো আমার, সেইটা নিয়ে ভাবতে ভাবতে আমি রিয়ালাইজ করছি যে এ তো আমি হাঁটছি, আমি তো একটা মানুষ, হেঁটে চলেছি, কিন্তু আমার মনটা এখন গাছের মতন। আমি ভাবছি আমাকে কেটে ফেলা হয়, আমার পরিবারের লোকও, ওকে চিরে ফেলা হয়, আমরা দেখছি না। তা আমাদের সভ্যতার উন্নতির সাথে সাথে প্রচুর গাছ কেটেছি, ভালো কথা। তাহলে আমার তো সেই অনুপাতে দুটো না হোক আরও কিছু গাছ পোতা উচিত, দুটোর বেশি পোতা উচিত, এরকম একটা স্টেট অফ মাইন্ড বলেনি। এটা আমাদের উপলব্ধির ভেতরে যে অ্যাটলিস্ট দুটো করে গাছ তো আমার পোতাই উচিত, বড় বড় গাছ। দুটো ছোট ছোট গাছ পুতলে হবে না। এখানেও একটু মাথায় তোমাদের অন্য বিষয় থেকে একটু অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে নিয়ে বলি, ধরো একটা জবা গাছ যতটা অক্সিজেন ছাড়বে, একটা নারকেল গাছ কি তাই হবে? অনেক বেশি ছাড়বে, তাই না? তাহলে আমাদের চিন্তা ভাবনায় থাকবে বড় বড় গাছের প্ল্যান্টেশনটা খুব জরুরি। হ্যাঁ, আউট অফ দ্য ট্র্যাক্ট আমি কথাটা বলে রাখলাম তোমাদের চিন্তা ভাবনাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, আমার হাঁটাটা ছিল সেই হিউম্যান বডির মতন, আর আমার চিন্তা ভাবনা ছিল, মনটা ছিল হচ্ছে গাছের মতন, যে কেটে ফেলা হয়, সত্যিই তো কেটে ফেলা হয়, যেন আমাকেই কেটে ফেলা হচ্ছে, আমাকেই চিরে ফেলা হচ্ছে, এইরকম ব্যাপারটা। কারণ গাছ তো আমার পরিবারের লোক, তা মনটা আমার সেই গাছের মতোই হয়ে গেল। হলো? বোঝা গেল? কিছু অসুবিধে হলে বলতে পারো। একদম। তোমাদের যদি এর পরে কোনো প্রশ্ন থাকে তোমরা ডেফিনেটলি ফোন করো। অলরেডি দুজন তো ফোন করে ফেলেছে, এবং বাকি যারা শুনছো অনুষ্ঠানটা খুব মন দিয়ে, তোমাদের জন্য বলছি 6292242339, 6292242340। দেখো দুটো নাম্বার যাচ্ছে, এখানে ফোন করো স্যারকে কোয়েশ্চেন করার জন্য। আবার হ্যাঁ, এরপরে আমি যেটা এদের স্টুডেন্টসদের উদ্দেশ্যে বলতে চাইবো, দু তিনটে জিনিস বলতে চাইবো, এবং তার কিছু আমি টিপসও দেবো। সেটা হচ্ছে গ্রামেটিক্যাল পার্ট।
বাহ, হ্যাঁ, যেমন হচ্ছে মাধ্যমিকে ক্লিয়ারলি বলা আছে তোমার থেকে এমন কিচ্ছু পণ্ডিতি আশা করে না, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এমন কিচ্ছু তোমার বিশাল সাহিত্য লিখে ফেলা আশা করে না মাধ্যমিক। মাধ্যমিক ডিমান্ড করে তোমার কাছে তোমায় আমি 1 থেকে 10 অবধি ইংরেজি পড়িয়েছি, তুমি ঠিকঠাকভাবে সেন্টেন্সটি লিখতে পারো কিনা, 1, 2 তোমার স্পেলিং ঠিক আছে কিনা। এই দুটো জিনিসের ওপর মাধ্যমিক প্রচণ্ডভাবে গুরুত্ব দেয়, এটা প্রাথমিক স্টেজ। তারপরে তুমি লেখনির ভেতরে একটু আলংকারিক কিছু করলে টললে, তাও বোম্বাস্টিক ওয়ার্ড নয়, একদম বোম্বাস্টিক ওয়ার্ড দেবে না। হ্যাঁ, কোথাও একটা সিনোনিম পেয়েছিলাম কিছুর একটা, সেটা ওখানে দিয়ে দিলাম, এরকম নয়। তুমি নিজের মতন করে আমাদের দৈনন্দিন জীবনে যেসব ওয়ার্ডসগুলো আমরা ইউজ করি, টিভিতে দেখবে, কাগজে দেখবে, পাড়ায় প্রতিবেশী আলোচনায় দেখবে, সেই ওয়ার্ডসগুলো এবং সাম্প্রতিককালের যে ওয়ার্ডসগুলো আছে সেই ওয়ার্ডসগুলোকে নেবে। এগুলো ধরো একটা কথার কথা বলি, সাধারণ প্যান্ডেমিক কথাটা অনেকেরই জানা ছিল না, আমরা এপিডেমিক জানতাম, কিন্তু প্যান্ডেমিক কথাটা এটা আমাদের নতুন এসছে অতিমারি। তাহলে এই ওয়ার্ডসগুলোর সাথে আমরা ধীরে ধীরে শিখে নেব এবং এগুলো আমরা জানতে পারবো আমাদের দৈনন্দিন জীবন চর্চার মাধ্যমে। আমরা টিভিতে এই জাতীয় অনুষ্ঠান দেখব, আমরা লেখাপড়া যারা অনেক করেছেন, যারা অনেক চর্চা করেছেন তাদের আলোচনাগুলো শুনবো, শুনতে শুনতে আমরা শিখে নেব, সেটা বাংলাতেও হতে পারে। আর ইংরেজি ওয়ার্ডসগুলো মাথায় নিয়ে চর্চা করতে হবে। আচ্ছা, আরেকজন চলে এসেছে, একটুখানি দেখে নেবো। হ্যাঁ। হ্যালো, হ্যাঁ, আমি দেবপ্রিয় চ্যাটার্জি বলছি, কোথা থেকে? বীরভূম ডিস্ট্রিক্ট সিউড়ি থেকে। আচ্ছা, হ্যাঁ, কি কোয়েশ্চেন আছে? আমার কোয়েশ্চেন আছে, কিছুক্ষণ আগে একজন কেউ প্রশ্ন করেছিলেন যে দেন আই কেম টুয়াইস আ উইক কথাটা, তো এই কথাটার এক্সপ্লেনেশন স্যারের কাছে যেটা শুনলাম, তো সেটা মানে দুবার মানে দ্বিগুণ অ্যাওয়েকেন হয়েছে সেটা নয়, কিন্তু দুবার অ্যাওয়েকেন হয়েছে, 2 টাইমস। টুয়াইস মানে যেমন 2 টাইমসটা বোঝায়, টুয়াইস অ্যাওয়েকেন হয়েছে, সেটা দুবার অ্যাওয়েকেন হয়েছে, এইটা বোঝাচ্ছে সেখানে, দ্বিগুণ বোঝাচ্ছে না। এইটা আমি বুঝতে পারলাম না ঠিক, যে দুবার যদি অ্যাওয়েকেন হয়েছে তো প্রথমবার কখন অ্যাওয়েকেন হয়েছে, দ্বিতীয়বার কখন অ্যাওয়েকেন হয়েছে, 2 টাইমস বোঝাচ্ছে, যেটা টুয়াইস। আচ্ছা, হ্যাঁ, এবার একটা ঠিকই স্যার যেটা বলেছো, বলেছেন এটা- আভ্যন্তরীণ অর্থটা কিন্তু স্যার এক্সপ্লেইন করলেন। ওটা আভ্যন্তরীণ অর্থ, ঠিক আছে। টুয়াইস হচ্ছে দুবার, এটা তো once আমরা একবার, আক্ষরিক অর্থে twice বলি, টুয়াইস মানে হচ্ছে দুবার, 2 টাইমস। ইচ এন্ড এভরিবডি নো দিস, যে 2 টাইমস ইজ কল্ড টুয়াইস সামথিং ইজ। তো সেক্ষেত্রে স্যার বলছেন আভ্যন্তরীণ অর্থ, কারণ আমাদের যখন মাধ্যমিক থেকে শুরু হয় বোর্ড এক্সাম, তখন কিন্তু টিচার্স বা আপনারা প্রত্যেকেই জানেন, আমি জানি না আপনি কি স্টুডেন্ট না স্টুডেন্টের কেউ হন, সেটা একটু জানতে চাই আমি। আমি স্টুডেন্টের কাকা হচ্ছি। হ্যাঁ, আমি তার জন্য আপনাকে আমি আপনি বলি বলছি, কারণ আমি তো বুঝতে পারছি না, গলা তো বোঝা যায় না। সেক্ষেত্রে আভ্যন্তরীণ অর্থটাকে যতক্ষণ না অন্তর্নিহিত অর্থটাকে আমরা আত্মস্থ করি, ততক্ষণ কিন্তু জিনিসটা এক্সপ্লেইন করা যায় না। সেটা আপনি আমার সঙ্গে একমত হবে, আই থিঙ্ক। দেবপ্রিয় বাবু, আপনি আমার সঙ্গে রয়েছেন, ঠিক আছে? আক্ষরিক অর্থটা এখানে সব থেকে বড় কথা না, দ্বিগুণ উনি বলতে চাইছেন, আমার চিন্তা ভাবনার দ্বিগুণ, মানে দৃঢ়তার কথা বলছেন। এবং সেটা দ্বিগুণ নয়, অনেক বেশি আর কি। অনেক বেশি, মানে নট অনেক দ্যাট যে বেশি। দুবার, মানে ঠিক দুটো আছে? দুটো ভাত মানে দুটো ভাত প্রশ্নটাই নয়, যখন অনেক। থাকে যে লাইনটা কোড করে দেওয়া হলো মাধ্যমিকের কোয়েশ্চেনে, হ্যাঁ, বলুন। মাধ্যমিকের কোয়েশ্চেনে লাইনটা যদি কোড করে দেওয়া হয়, দিয়ে দেওয়া হয় যে দেন আই কেম টুয়াইস আ উইক, তো কখন ফার্স্ট টাইম কখন অ্যাওয়েকেন হয়েছিল, এইরকম যদি মাধ্যমিকের কোয়েশ্চেন আছে, সেই ক্ষেত্রে আমার আনসারটা কি হবে সেটা আমি আমার ভাইকে গাইড করতে পারছি না। আচ্ছা, Kindly এরকম যদি ওরা প্রশ্ন কি আপনি আগে পেয়েছেন? এই প্রশ্ন কি আপনি পেয়েছেন? কোন ইয়ারে পেয়েছেন আমাকে একটু কাইন্ডলি বলুন। না, ইয়ারে তো রিপিটেড প্রশ্ন তো হয় না মাধ্যমিকে না generally। না, এটা ভুল করছেন। রিপিটেড প্রশ্ন ডেফিনেটলি হতে পারে। আর যেটা আপনি বলছেন, এটা যে কবি লিখেছেন, কবি তাহলে ওই একটার উপর গুরুত্ব দিয়ে দ্বিতীয়টার উপর গুরুত্ব দিতেন, ঠিক আছে? উনি এটা অন্তর্নিহিত অর্থের উপর গুরুত্ব দিয়েছেন। সুতরাং যদি এই প্রশ্ন এসে থাকে, আমি জানি না এই প্রশ্নের উপর সকলে হঠাৎ করে কেন ঝাঁপিয়ে পড়লেন আপনারা, যদি এই প্রশ্ন এসে থাকে, তার অন্তর্নিহিত অর্থটাই চাইছে, তার আভ্যন্তরীণ অর্থ চাইছে, তার আক্ষরিক অর্থ নয়। কারণ মাধ্যমিক আক্ষরিক অর্থ খুব কম চায়, আভ্যন্তরীণ অর্থ চায়। এত বছর তো আপনারাও দিয়ে এসছেন, আমরাও দেখে এসছি, ঠিক আছে? আক্ষরিক অর্থে আপনি শুনতে দুবারই থাকুন, থ্যাংক ইউ সো লিখবেন। মাচ। শুনুন, এখানে খুদ ধরাটা বড় কথা না, এখানে শেখাটা বড় কথা। আক্ষরিক অর্থে আপনি দুবারই বলবেন, ওয়ান্স মানে একবার, টুয়াইস মানে দুবার, থ্রাইস মানে তিনবার। আর আই থিঙ্ক এই ধরনের প্রশ্ন আসবে না প্রথমবার কখন হয়েছিল, কারণ যখন কবিতাতে নিয়ে প্রথমবার আপনি কি ও প্রশ্নই কোথা আসে থেকে না। জন্ম দেবেন আনসারটা? প্রথম কথা, ইটস ইম্পসিবল থিং। মাধ্যমিকে আমি যতটা ডিটেলসে পড়ালাম এত ডিটেলসও আসবে না, আসবে জাস্ট লাইন খুলে কি খুললো, ব্যাগ খুললো, কি পেলো তার ভেতরে, সিক্রেট ছিল, এই টাইপের প্রশ্নগুলো আসে মাধ্যমিকে, এত ডিটেলসেও আসে না। তবুও পড়াতে গেলে তো ডিটেলসেই পড়াতে হয়, সেইটাই দেওয়া।
আমি একটু ইন্টারাপ্ট করে স্যারকে বলি, আমি এই প্রশ্ন কথাগুলো এই জন্য বললাম কি নর্মালি তো এই ধরনের কোয়েশ্চেন অনেক সময় কোয়েশ্চেন জাগলারি আমরা দেখে থাকি, হ্যাঁ, থাকে। তো সেক্ষেত্রে স্টুডেন্টস, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই প্রশ্ন কি আদপে আসে যে দুবার বলা হয়েছে তাহলে প্রথমবার কি ছিল? না, না, কারণ না, না। কবিতার মধ্যে প্রথমবার মেনশন নেই, নেই, হোয়াই শুড আই আসেই গো না। ফর দিস? আমি আস- যাবো কেন এটার জন্য? আমাকে তো বুঝতে হবে এই জায়গায়। এটা বড় কবিতাতে বড়দের ক্লাস হলেও এই প্রশ্ন আসবে না, কারণ কবিতাতে মেনশনই করো নেই ওয়ান্স কি কারণ এটা মেনশন করা হচ্ছে আভ্যন্তরীণ অর্থ। আপনারা গার্জিয়ান, আপনারা যদি জিনিসটা সেন্সিবলি না নেন তাহলে স্টুডেন্টস কি শিখবে? আপনি কেন ঢুকেছেন, আপনি ঢুকেছেন এটা দ্বিগুণ না এটা চতুর্গুণ না এটা আভ্যন্তরীণ অর্থ না আক্ষরিক অর্থ, তার জন্য আমি আপনাদের প্রত্যেককে বলছি করজোড়ে নিবেদন যে যেটা হচ্ছে অনলাইন এডুকেশনে তার আভ্যন্তরীণ গুরুত্বতে নজর দিন, খুঁত ধরতে নয়। তাহলে আপনার ছেলে বা আপনার মেয়ে আপনার আগামী দিনে খুঁত ধরবে যে বাবা মা কাকা কাকিমা ভুল বলছেন। এটা একটা শিক্ষার কিন্তু পরিভাষা হতে পারে না। যাই হোক, আমি বাধ্য হয়ে বললাম এটা, আমরা আলোচনায় চলে যাবো স্যার। হ্যাঁ, তো যেটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট এবং এই জায়গাটা, এই জায়গাগুলো ভয়ঙ্করভাবে তোমার মাধ্যমিক দেখবে যে তোমার সেন্টেন্স কারেক্ট হচ্ছে কিনা, তোমার স্পেলিং ঠিক হচ্ছে কিনা, এই জায়গাগুলো অবশ্যই দেখবে। তো যে জায়গা থেকে আমি এবার গ্রামাটিক্যাল জায়গাটা একটু বলি, খুবই কম সময় আছে, টাইম আছে কি আর? আর মোটামুটি 5-7 মিনিট আছে। 4 মিনিট মতো, 4 মিনিট মিনিট মতো যতটুকু। তাহলে সেন্টেন্স তৈরি করতে গেলে গ্রামাটিক্যাল পার্টে তোমরা 2-3টে জিনিস অবশ্যই খেয়াল রাখবে। আমি দেখিয়ে দিচ্ছি যে কি কি করবে। তোমার ইংরেজি সেন্টেন্স তৈরি হয়, একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে, আর একটা অবজেক্ট থাকতেও পারে নাও পারে। এই জিনিসটা আমি একটু এক্সপ্লেন করে যাচ্ছি তোমাদের কাছে, ভালো করে বুঝে নাও। তোমরা সাবজেক্ট বলতে ডেফিনেশন যা পড়েছো সোজাভাবে বোঝার চেষ্টা করো। ভার্ব বলতে আমরা বুঝি যে কথা দিয়ে হওয়া, আছে, কাজ বোঝে, মানে বি ভার্ব, হ্যাভ ভার্ব, আর আমরা ডুইং ওয়ার্ডস বুঝি বা অ্যাকশন ওয়ার্ডস বুঝি, এই বুঝি। ঠিক আছে, এই জিনিসটা তুমি যখন সাবজেক্ট নিয়ে বুঝবে, এই জিনিসটা কে হু, একে হু দিয়ে প্রশ্ন করো, সাবজেক্ট পাবে। ঠিক আছে, আর এটাই হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করো, অবজেক্ট পাবে। তার মানে ভার্বকে হু দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাবো, হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাবো। কেন এই কথাটা বললাম তার আগে আমি একটু উদাহরণ দিয়ে বলে নিই। ধরো রাজ প্লেজ ক্রিকেট, বা আমি একটু দিয়ে বোঝাই, অক্সিলারি দিয়ে বোঝাই। ধরো রতন বা রাজ ইজ প্লেয়িং ক্রিকেট। এই যে ব্যাপারটা, এখানে প্রথম বুঝতে হবে ভার্ব কে। ভার্ব বলতে তুমি খালি এইটা ভেবো না ইজ আর প্লেয়িং আলাদা আলাদা, এই টোটালটা নিয়ে ভার্ব। ঠিক আছে, এর মানে হচ্ছে খেলছে, কন্টিনিউয়াস টেন্স, এর বাইরে আমি কিছু যাচ্ছি না। তাহলে খেলছে, কে খেলছে? হু, রাজ সাবজেক্ট। কি খেলছে? হোয়াট অবজেক্ট। বোঝা গেছে? এই জিনিসটা মাথায় রাখো, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের ভয়েস চেঞ্জে কাজে লাগে, খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা। তাহলে কে খেলে সাবজেক্ট, কি খেলে ক্রিকেট অবজেক্ট। এই জিনিসটা করে নেওয়ার পর আমরা যেটা দেখতে চাইব সেটা হচ্ছে, ধরো হুম দিয়ে দেখি, যদি হয় হি গেভ মি আ পেন। গেভ, হু,
কে দিয়েছিল? হি, সাবজেক্ট। হোয়াট, কি দিয়েছিল? পেন, অবজেক্ট। এখানে থামলো না। হুম, কাকে দিয়েছিল? মি, ডাবল অবজেক্ট। বোঝা গেছে? তার মানে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই। কাকে প্রশ্ন করব? ভার্বকে। তাহলে ভার্বকে হু দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট, হোয়াট হুম দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। একদম আমাদের হাতে সময় শেষ স্যার। হ্যাঁ, যে হ্যাঁ, সময় শেষ হয়ে যেটা তোমরা ভয়েস চেঞ্জে খেয়াল রাখতে পারবে। ওকে, একদম। তো একদিনে তো সবটা কভার করা যাবে না, তো আগামী দিনে নিশ্চয়ই আমরা এটা নিয়ে নিশ্চয়ই আবার আবার এইসব নিয়ে আলোচনা একদমই করবো, তাই। ইন্টারেস্টিং গ্রামাটিক্যাল পার্ট। একদমই তাই। অনেক ধন্যবাদ জানাবো স্যারকে আবারও, এবং তোমাদের বলবো যে অবশ্যই আমাদের সঙ্গে থাকো। এই অনুষ্ঠান চলতে থাকছে এবং আরও সাবজেক্ট নিয়ে তোমাদের সামনে আসা হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার, এবং তোমাদের অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।